আমরা একটু শুরু করি। তাও যদি ধরো কোনো টপিকের নাম বলার সময় যদি মনে হয় যে না এটাতে সমস্যা ছিল একটু বইলো, তাইলে আমি একটু ডিটেলস করাবো এই জিনিসটা। তাইলে আমাদের আজকে হচ্ছে ভেক্টরের 3 নাম্বার ক্লাস। তো কি পড়ছিলাম আমরা লাস্টে? আমরা পড়ছিলাম হচ্ছে, যদি একদম ভেক্টরের শুরু থেকে একটু দিয়ে আসি, রিভিউ দেই, তাহলে প্রথমে আমরা দেখছিলাম হচ্ছে যে ভেক্টর বা দিক রাশি যেটাকে আমরা বলি বা যেটাকে সদিক রাশি বলি, এই জিনিসটা আসলে কি। ঠিক আছে? তারপর ওইখান থেকে একটা ভেক্টরকে বা একটা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যায়, যদি প্রকাশ করতে হয় আমাকে দরকার একটা দিক নির্দেশিত রেখাংশ। তো এই দিক নির্দেশিত রেখাংশ নিয়ে আমরা একটু ভালোভাবে পড়ছিলাম। তারপর কি দিক নির্দেশিত রেখাংশের 3টা পার্ট আছে, কি কি? ধারক রেখা, দৈর্ঘ্য আর হচ্ছে দিক। এই 3টা নিয়ে একটু ফোকাস দিছিলাম। তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে পড়ছিলাম, ডিফারেন্ট কাইন্ডস অফ ভেক্টর, তাই তো? তো ভেক্টর কাইন্ডস এর মধ্যে আমরা কিছু জিনিস, মানে যদিও অনেক কিছু নাম বলছিলাম কিন্তু কয়েকটা জিনিসকে একটু ফোকাস দিয়ে ব্যাখ্যা করছিলাম। তো কি কি আছে? সমান ভেক্টর, তারপর হচ্ছে সদৃশ ভেক্টর, তারপর হচ্ছে অসদৃশ ভেক্টর, তারপর শূন্য ভেক্টর, তারপর হচ্ছে একক ভেক্টর, আর দেন হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক ভেক্টর। এই জিনিসগুলো নিয়ে আমরা একটু গুরুত্ব বা ইমফেসিস দিছিলাম। তারপর চলে আসছে হচ্ছে ভেক্টর যোগের সংজ্ঞা বা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এবং এই ত্রিভুজ বিধি থেকে আমরা দেখছিলাম হচ্ছে সামান্তরিক বিধি, যে এইটা থেকে সামান্তরিক বিধিটা কিভাবে আসে। তারপর বলছিলাম যে সামান্তরিকের ক্ষেত্রে আমার কি থাকে, যদি অবশ্যই সামান্তরিক বিধির একটা জিনিস মনে রাখতে হবে, যে আমার ধরো একই পয়েন্ট থেকে দুইটা ভেক্টর বেরোচ্ছে, সরি, আচ্ছা, হ্যাঁ, তো ধরো একই পয়েন্ট থেকে দুইটা ভেক্টর, একটা হচ্ছে তোমার এ, আরেকটা হচ্ছে বি। এ ভেক্টর এন্ড বি ভেক্টর বেরোচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা কি বলছি, তারা যে তোমার একটা সামান্তরিক গঠন করবে, সেই সামান্তরিকের কর্ণ দ্বারা, যে কর্ণটা কি হইতে হবে, যে বিন্দু থেকে দুইটা ভেক্টর বেরোচ্ছে মানে ওইটা গামী হইতে হবে আর কি, মানে ওই মুখী একটা ভেক্টর হইতে হবে বা ওই বিন্দু দিয়ে যেতে হবে কর্ণটাকে। তো সেই কর্ণটা আমার কি করবে, এই দুইটার যোগফলের মান নির্দেশন করবে, এবং কর্ণের দিক হবে আমার যোগফলের দিক, তাই তো? এটা আমি বলছিলাম। এখন কথা হচ্ছে, আচ্ছা এটার পরে আমি যদি এই জিনিসটা বলি নাই, একটু যদি আমরা দেখি যে সাপোজ ধরো দুইটা ভেক্টর, একটা এ এদিকে গেছে, আরেকটা বি ধরো এই মুখে আসছে, বুঝতে পারতেছি? এ এদিকে আর বিটা কি এই দিকে আসতেছে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে ওদের লব্ধিটা কোন দিক বা ওদের লব্ধির দিকটা কি হবে, কে বলতে পারবা? বা ওদের লব্ধিটা কিভাবে বের করব? কি বললাম আবারও বলি, ধরো একটা পয়েন্ট আছে। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ আমি হচ্ছে যেটা বলতেছিলাম, যে আমার কিন্তু যদি সামান্তরিক বিধি অ্যাপ্লাই করতে হয়, তাহলে কিন্তু যে দুইটা ভেক্টর বের হবে বা যে দুইটা ভেক্টর কাজ করতেছে তাদেরকে কি হইতে হবে, বিন্দু থেকে বের হইতে হবে, মানে ও বিন্দু থেকে দুইটা ভেক্টর বের হচ্ছে এ আর বি। কিন্তু আমরা এখানে দেখতেছি কি, যদি একটা ভেক্টর ধরো বিন্দু থেকে বের হচ্ছে, আরেকটা হচ্ছে বিন্দুর দিকে আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, বা সেই ক্ষেত্রে লব্ধিটা কোন দিকে হবে? তো সেই ক্ষেত্রে লব্ধিটা করার জন্য আগে আমাকে মানে দুইটা ভেক্টরকে বিন্দু থেকে নির্গত আকারে বের দেখাতে হবে, তাই তো? তাহলে আমি কি করব, এই যে বি ভেক্টরটাকে আমি নিচের দিকে স্থানান্তর করব, বুঝতে পারতেছি? এই যে বি ভেক্টরটা, এটাকে নিচের দিকে স্থানান্তর করব। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে, যদি ধারক রেখা এক থাকে, দিক এক থাকে আর দৈর্ঘ্য এক থাকে, তাহলে আমরা যে কোনো ভেক্টরকে স্থানান্তর করাইতে পারি, তাই তো? সমান্তরাল বরাবর অথবা একই ধারক রেখা বরাবর। তাহলে আমি কি করলাম, বি ভেক্টরটাতে এখান থেকে এই জায়গায় স্থানান্তর করে নিয়ে আসলাম। তাইলে দেখো এখন কিন্তু আমার এটা সুন্দরভাবে একটা সামান্তরিক বিধি গঠন করলো। এবং আমি কি বলতে পারি, আমি বলতে পারি হচ্ছে এরা যে সামান্তরিকটা গঠন করতেছে, সেই সামান্তরিকের ও বিন্দুগামী যে কর্ণটা, সেটা হচ্ছে ওদের যোগফল নির্দেশ করবে। বুঝতে পারছি কিনা, কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? ওকে, যেমন আমাদের কিন্তু ফিজিক্সে কিন্তু ভেক্টরের ম্যাথ আছে, তো এই ধরনের কিন্তু কিছু জিনিস দিয়েই দিতে পারে। ওকে, এরকম কিন্তু দেয়ও। তো একটু জাস্ট আমাদের জেনে রাখলে বেটার। আচ্ছা, তারপর এটা গেল আমাদের সামান্তরিক বিধি। দেন আমরা কি বলছিলাম, যে একটা কর্ণ হচ্ছে কি করবে, যোগফল নির্দেশ করবে, আর অপর কর্ণটা কি নির্দেশ করবে, বিয়োগফল নির্দেশ করবে। এবং বিয়োগফলের দিক নিয়েও আমরা দেখছি, ইভেন আমরা এটা 9-10-এও পড়ছি। তারপর হচ্ছে ভেক্টর যোগের কয়েকটা বিধি আমরা পড়ছিলাম, কি কি? একটা হচ্ছে বিনিময় বিধি, তারপর হচ্ছে সংযোগ অথবা কি সহযোজন বিধি, এন্ড আরেক দেন হচ্ছে আমরা কিছু স্কেলার গুণন বিধি নিয়ে দেখছিলাম, যে স্কেলার গুণিতকের ক্ষেত্রে বন্টন বিধি মানে, তারপর হচ্ছে বিনিময় বিধি মানে, তারপর হ্যান ত্যান অনেক কিছু আমরা এগুলো একটু ছোটখাটো ভাবে দেখছিলাম। একটা জিনিস অবশ্যই মনে রাখবা, যদি আমার
একটা শূন্য ভেক্টরের সাথে আমি কোনো স্কেলারকে গুণ করি তখন এটা শূন্য ভেক্টর হয়, এবং কোনো একটা শূন্যর সাথে যদি আমি কোনো একটা ভেক্টরকে গুণ করি তখনও সেটা কি হয়, শূন্য ভেক্টর হয়। ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। আর তোমার যদি যে কোনো ধরনের একটা শূন্য ভেক্টরের সাথে যদি তুমি কোনো একটা ভেক্টরের ডট গুণন করো, এটা কি গুণন মানে এটা তোমাদের আইডিয়া আছে আশা করি ফিজিক্স থেকে, ডট গুণন অ্যান্ড ক্রস গুণন নিয়ে। তাহলে যদি আমি কি করি, ডট গুণন করি, তখন কিন্তু আবার শূন্য ভেক্টর হবে না, তখন কিন্তু রেজাল্ট কি হবে, জাস্ট শূন্য হবে। ওকে, জাস্ট জিরো, মানে কি এটার কোনো, মানে এটা কোনো ভেক্টর থাকবে না। আমরা কি জানি ডট প্রোডাক্ট গুলো কি হয়, সবসময় স্কেলার হয়, এটা একটা স্কেলার জিরো হবে। ওকে, যাই হোক, আমরা ডট গুণন নিয়ে ম্যাথের ভেক্টরেও দেখব। তারপরে চলে আসতেছে হচ্ছে, দেন আমরা পড়ছিলাম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর বা হচ্ছে সমরেখ ভেক্টর। তো মোদ্দা কথা হচ্ছে যে যে কোনো আমরা যে সদৃশ ভেক্টর গুলো পড়ছিলাম না, হ্যাঁ হ্যাঁ, ঘোলা আসতেছে। আচ্ছা দাঁড়াও, এখন দেখো তো ঠিক আছে কিনা। এখন খোলা দেখাইতেছে, তাহলে মনে হয় একটু একজন ঠিক হয়ে গেছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাও ঘোলা হলে বলে ফেলবা। তো যেটা বলতেছিলাম আবারও বলি, যে যে কোনো একটা জিরো ভেক্টর এর সাথে তুমি যদি কোনো একটা স্কেলার গুণ করো তাহলে সেটা জিরো ভেক্টর হয়। যদি জিরোর সাথে কোনো একটা ভেক্টর গুণ করো জিরো ভেক্টর হয়। কিন্তু যে কোনো একটা জিরো ভেক্টর আর যদি কোনো একটা কি বলতেছে এটা স্কেলারের তুমি যদি ডট গুণন করো তাহলে এটা স্কেলার জিরো হয়, মানে কি ওই ক্ষেত্রে কিন্তু এটা জিরো ভেক্টর হবে না, জাস্ট জিরো আর কি। আচ্ছা, তারপর আমরা ছিলাম হচ্ছে কোলিনিয়ার ভেক্টর বা হচ্ছে সমরেখ ভেক্টর, যেটা আমাদের একটু গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটা নিয়ে আমরা যখন ভেক্টরের বিভিন্ন ধরনের প্রুফ দেখবো, যেমন আমরা হায়ার ম্যাথে ভেক্টরের প্রুফ করতাম না, এখানেও কিন্তু আমাদের অনেকগুলো প্রুফ আছে, প্রুফ খুব ইম্পর্টেন্ট জিনিস আর কি। তো যখন আমরা প্রুফ দেখবো তখন আসলে আমাদের এই সমরেখ ভেক্টর বা কোলিনিয়ারের কনসেপ্টটা বারবার আসে। ওকে, তো যেটা বলতেছিলাম যে সমরেখ ভেক্টরের ক্ষেত্রে আমার এটা মেইনলি হচ্ছে, যদি আমি বলি কি জিনিস, সমরেখ ভেক্টর বা হচ্ছে যেটাকে আমরা বলি সদৃশ ভেক্টর, কিন্তু একই কথা। ঠিক আছে, সদৃশ ভেক্টর তো মনে আছে, সদৃশ ভেক্টর কি ছিল, যে যে কোনো আমার মানে একটা ভেক্টর তার সমান্তরাল আরেকটা ভেক্টর যাদের মান সমান নাও হইতে পারে কিন্তু দিকটা একই হইতে হবে। ঠিক আছে, এটা সদৃশ। আবার আরেকটা জিনিস বুঝলাম, সেটা ছিল অসদৃশ। সেম ভাবে আমার দুইটা ভেক্টর তারা সমান্তরাল হইতে হবে, তারা ধারক রেখা এক বা ভিন্ন হইতে পারে, সমস্যা নেই, কিন্তু সমান্তরাল থাকতে হবে এবং দিকটা বিপরীত হইতে পারে, তাইলে কি এটা অসদৃশ হয় না? তাহলে সদৃশ আর অসদৃশ এই দুইটা মিলে একসাথে আমরা বলি হচ্ছে কোলিনিয়ার ভেক্টর বা সমরেখ ভেক্টর। যদি আবারও একটু বলি, সদৃশ, সদৃশ কি, সদৃশ হচ্ছে দুইটা ভেক্টর যাদের দিক একই, ধারক রেখা একই বা সমান্তরাল, ঠিক আছে, কিন্তু মান সমান হইতে পারে নাও হইতে পারে, এটা হচ্ছে কি সদৃশ। ওকে, অসদৃশ কি, অসদৃশ হচ্ছে আমার দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল অথবা কি ধারক রেখা এক বা সমান্তরাল যেটাই হোক, তারপরে কি দিকটা ভিন্ন এবং মানটা সমান হইতে পারে নাও হইতে পারে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি অসদৃশ ভেক্টর। ওকে, তো এই সদৃশ আর অসদৃশ তাদেরকে একত্রে আমরা বলি হচ্ছে সমরেখ ভেক্টর। ওকে, দুইটা কম্বিনেশনে বা একসাথে আমরা বলি হচ্ছে সমরেখ ভেক্টর। ওকে, তো বলা হচ্ছে যদি কোনো একটা ভেক্টর যদি তোমার কি হয় এ হয়, তার অন্য একটা সমরেখ ভেক্টরকে তুমি চাইলে ল্যামডা এ এম এ এই আকারে প্রকাশ করতে পারো, যেখানে ল্যামডাটা কি, ল্যামডা বা এম এটা হচ্ছে যে কোনো একটা স্কেলার, মানে কি যে কোনো একটা মান 2 3 4 অথবা কি -2 -3 -2.5 যে কোনো কিছু হইতে পারে। তুমি এটাকে যদি একটা এ হয় আরেকটাকে তুমি ল্যামডা এ অথবা এম এ দিয়ে প্রকাশ করতে পারো, অথবা যে কোনো একটা স্কেলারের সাথে গুণ দিয়ে প্রকাশ করতে পারো। দেন ওইটার আমরা কিছু রিমার্ক দেখছিলাম। ওকে, তারপর চলে আসছে হচ্ছে সমতলীয় ভেক্টর। তারপর চলে আসে হচ্ছে সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর। তো সমতলীয় ভেক্টর বা যেটাকে আমরা বলি হচ্ছে কোপ্লেনার ভেক্টর। আচ্ছা, মানে হচ্ছে যদি আমার দুইটা ভেক্টর তারা যদি একই সমতলে থাকে বা দুই বা ততোধিকও হইতে পারে, মানে আরো বেশিও হইতে পারে। ওকে, এরা সমান্তরাল হোক, ধরো সমান্তরাল দিলাম, ধরো এর সমান্তরাল আমি আরেকটা রাখলাম। ওকে, সমান্তরাল হতে পারে অসমান্তরাল হতে পারে, যাই হোক তারা যদি কখনো একই তলে থাকে আমি সবগুলো ভেক্টরকে কি বলবো, সমতলীয় বা কোপ্লেনার ভেক্টর। ওকে, তো এটা খুব একটা আমাদের প্রয়োজনে পড়ে না, তো তাও আমরা কিন্তু এটা নিয়ে অনেক কিছু পড়ছিলাম বা বলছিলাম। তো এটা আমাদের চলে গেল সমতলীয় ভেক্টর। এখন মাঝে মাঝে একটা প্রশ্ন আসে যে যে কোনো দুটি ভেক্টর কখন
একটি সমতল গঠন করবে। প্রশ্নটা কি, যে কোনো দুটি ভেক্টর কখন একটি সমতল গঠন করবে, ঠিক আছে? তো এরকম ধরনের প্রশ্ন থাকে, এটা মনে রাখবা যে কোনো দুইটা ভেক্টর সবসময় একটা সমতলই গঠন করবে। কারণ তুমি চিন্তা করো, যে কোনো দুইটা রেখা, একটা ধরো এই জায়গায় আছে, আরেকটা রেখা ধরো আমার এই কলম বরাবর, ঠিক আছে, উপরের দিকে, তাহলে এর মানে কি, এরা কি সমতল গঠন করতেছে না? দেখো এই যে এরকম একটা সমতল গঠন করতেছে, বুঝতে পারতেছি মানে কি, দুইটা রেখা বা দুইটা ভেক্টর তারা নিজের একটা তল গঠন করে ফেলতে পারে। তো যে কোনো দুটি ভেক্টর সবসময় একটি কি করে, মানে একটি তল গঠন করে বা তল গঠন করতে পারে। ওকে, এই পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, ওইটা আমরা দেখবো অবশ্যই সামনে। কিন্তু দুইটার ক্ষেত্রে এটা মাঝে মাঝে দেয় আর কি, মানে এটা জিনিসটা খুবই ইজি, বাট দেখা যায় যে এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে। তো এটা কি সবসময় করতে পারে, কিন্তু বাট তিনটা চারটা হলে কি হবে এটা আমরা দেখবো সামনে, সমস্যা নেই। তো এরপরে চলে যাচ্ছি আমরা আম, ভেক্টর ভেক্টরকে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ, যেটা নিয়ে আমরা দেখছিলাম, এটা নিয়েও দেখছিলাম যে কোন একটা ভেক্টরকে যদি আমরা কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করি, ঠিক আছে? কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ মানে কি, মানে হচ্ছে ধরো আমার যে কোনো একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর একটি একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, আর ওয়াই ভেক্টর বরাবর, ওয়াই এক্সিস বরাবর একটি একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, ঠিক আছে? তো যে কোনো একটা ভেক্টর আমি চিন্তা করি হচ্ছে আর ভেক্টর, যেটা হচ্ছে আর দৈর্ঘ্য হচ্ছে ওপি এর সমান, ওকে, বা ওপি বরাবর বা ও থেকে পি এর দিকে আমরা একটা ভেক্টর আছে আর ভেক্টর, ওকে। তো এখন ধরি হচ্ছে এই পি থেকে যদি আমি একটা লম্ব টানি পি এম, তাহলে ও এম এর দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, আর পি এম এর দৈর্ঘ্যটা হচ্ছে কি ওয়াই। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে আর ভেক্টরকে কি বলতে পারি আমরা, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। মানে কিরকম, মানে হচ্ছে যদি আমি এক্স অক্ষ বরাবর এক্স একক পরিমাণ যাই, মানে এক্স ইন্টু আই ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর জে একক পরিমাণ, মানে ওয়াই অক্ষ বরাবর ওয়াই একক পরিমাণ যায়, অর্থাৎ কি ওয়াই ইন্টু জে ক্যাপ, তাহলে আমি কি পাবো, তোমার হচ্ছে আর ভেক্টর বা পি বিন্দুটাকে খুঁজে পাবো। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে আর বা আর এর দৈর্ঘ্য হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ফর্মুলা আকার আমরা দেখছিলাম। এবং এটা হচ্ছে কি, এই আর এর দৈর্ঘ্য অথবা হচ্ছে ওপি ভেক্টরের দৈর্ঘ্য অথবা হচ্ছে ওপি এর দৈর্ঘ্য, যেটাই তুমি বলতে চাও, সমস্যা নেই। ওকে, এবং আমার ওপি বরাবর যে কোনো একটা একক ভেক্টর, সেটা কি হবে, সেটা হবে হচ্ছে আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান, অথবা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এগুলো জানা জিনিস, আমরা অনেকবার দেখছি, ফিজিক্সও বারবার দেখা লাগে। তারপর আমরা চলে আসছি হচ্ছে যদি কোনো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা থাকে, এটা ছিল দ্বিমাত্রিক, যে যদি ত্রিমাত্রিক আসি অর্থাৎ হচ্ছে এক্স এক্সিস ওয়াই এক্সিস এন্ড হচ্ছে জেড এক্সিস, যেটা আমরা কিন্তু একটা বক্স আকারে পড়ছিলাম। ওকে, একটু দেখে নিবা। তো আম, যদি তোমাকে আমি যে একটা বক্স, মানে বক্স আকারের ক্ষেত্রে আমরা হচ্ছে বক্সের দৈর্ঘ্য বরাবর এক্স, উচ্চতা বরাবর ওয়াই, আর হচ্ছে প্রস্থ বরাবর জেড হিসেবে চিহ্নিত করছিলাম, এরকমই মেবি যা মনে আছে। তো যদি এরকম ভাবে, হ্যাঁ বলো। এটা হচ্ছে, আচ্ছা বলি, এটা কিভাবে আসছে, আচ্ছা দেখো, এই জিনিসটা মানে মডুলাস আর, মানে মডুলাসের মানে হচ্ছে যে কোনো কিছুর দৈর্ঘ্য, ঠিক আছে, এটা যদি আমার আর ভেক্টর হয় তাহলে ওর দৈর্ঘ্যটা হচ্ছে আমার মডুলাস আর। ওকে, যেটাকে ধরো আমি নর্মালি আর দিয়েও প্রকাশ করতে পারি। ওকে, তো ধরো ওর যে দৈর্ঘ্যটা, সেটাকে আমি আর দিয়ে প্রকাশ করলাম। তো দেখো এটা কি করতেছে, আমার একটা সমকোণী ত্রিভুজ গঠন করতেছে না, ও পি এম একটা কি করতেছে, সমকোণী ত্রিভুজ গঠন করতেছে। হ্যাঁ, অতিভুজ, হ্যাঁ, পিথাগোরাস তুমি অ্যাপ্লাই করছো তাইলে এটা চলে আসে, শেষ। ওকে, তো সেম ভাবে আমরা আমাদের যখন আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্কতে থাকি তখন আমাকে দুইবার পিথাগোরাস অ্যাপ্লাই করতে হয়, যেটা আমরা কিন্তু করে দেখাইছিলাম, ঠিক আছে? তো একটু দেখে নিও লেকচারটা, আমি আর এটার ব্যাখ্যা যেতে যাচ্ছি না। তো আমরা কিন্তু একটা বক্স দেখে বুঝছিলাম, যেখানে বক্সেরও কি থাকে, তিনটা তল থাকে না, সরি তিনটা বলছি, ছয়টা তল থাকে বা তিনটা মাত্রা থাকে, একটা থ্রি ডাইমেনশনাল বস্তু, যেখানে আমার ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ, এবং জেড এক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। ওকে, তাহলে সেম ভাবে ধরো আমি কোন একটা আর ভেক্টর, ধরো হচ্ছে এটা ও, এটা পি, ওকে, ওপি বরাবর একটা ভেক্টর আর নির্দেশ করলাম, তাহলে সেই ক্ষেত্রে আমার আর ভেক্টরটা কি হবে, ধরো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবং আর ভেক্টরের মান, বা যেটাকে আমরা বলি হচ্ছে আর ভেক্টরের ডিসটেন্স,
ভেক্টর মূল বিন্দু থেকে, ঠিক আছে? তো সেটাকে আমরা বলবো হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, এটাও কিন্তু কিভাবে আসে, এটাকে যদি আমি একটু সংক্ষেপে বলি, আমরা খুব ছোটবেলায় টেনে থাকতে কি শিখছিলাম, তোমার যে কোনো একটা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য শিখছিলাম না? দেখো এটাই কিন্তু আসতেছে ওই আয়তাকার ঘনবস্তু থেকে আসছে, এই জন্য আমি ঘনবস্তু দিয়ে পড়াইছিলাম। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার আর ভেক্টরের মানটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর যদি ওই বরাবর একটা একক ভেক্টর চিহ্নিত করতে চাই, তাহলে একক ভেক্টরটা কি হবে? আচ্ছা, একক ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়? ক্যাপ সাইন দিয়ে। এটা কিন্তু আমি আগেরটা দেখাই নাই, এখানেও আমরা সেম ভাবে এটাকে আর ক্যাপ বলতে পারি চাইলে, ঠিক আছে? তো ক্যাপ সাইন দিয়ে প্রকাশ করা হয়। আর ক্যাপকে কি বলতে পারি? যে কোনো ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান ইকুয়ালস টু কি হবে? এই যে ওর ভেক্টরটা লেখো, ওর মানটা লেখো, তাহলে তুমি কি পাচ্ছ? ওই বরাবর একটা একক ভেক্টর পাচ্ছ। এই পর্যন্ত কোনো জিজ্ঞাসা আছে কিনা? আমরা লাস্ট দিন এই পর্যন্তই পড়ছিলাম। যদি কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে আমরা সামনের দিকে আগায় যাই। শুধু শুধু কে বরাবর? আচ্ছা হ্যাঁ, নরমাল। যদি ধরো এক্স এক্সিস ওয়াই এক্সিস এন্ড জেড এক্সিস, তাই তো? যদি কোনো কিছু জাস্ট এক্স এক্সিস বরাবর অগ্রগামী হয়, তাহলে কি তার এই ওয়াই অক্ষ আর জেড অক্ষ বরাবর কোনো উপাংশ নাই? যদি না থাকে তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স ইন্টু আই ক্যাপ। বুঝতে পারছি? সেম ভাবে যদি খালি জেড অক্ষ বরাবর থাকে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু, ধরো আর ভেক্টর না, এটাকে ধরো আমরা স্মল পি ভেক্টর দিলাম, তাহলে স্মল পি ভেক্টর ইজ ইকুয়াল টু জেড ইন্টু কে ক্যাপ। শেষ। মানে জাস্ট তখন তার খালি ওই উপাংশটাই থাকবে, অন্যগুলা থাকবে না। বুঝতেছি? তেমন আবার হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছে, মাঝে মাঝে কিন্তু এই ধরনের জিনিসগুলা থাকে। ওকে, এই ধরনের জিনিসগুলা কি, ধরো সেই সরি কল আসতেছে কেন সময়। আহ আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যে মাঝে মাঝে কিন্তু এই ধরনের কিছু ব্যাপার স্যাপার থাকে। একটা ভালো কথা মনে পড়ছে, মাঝে মাঝে বলে যে কোনো একটি ভেক্টর সে হচ্ছে কেবল এক্স ওয়াই তলে বিদ্যমান। কি বললাম আমি তোমাকে? আবারও বলি, কোনো একটি ভেক্টর কেবল এক্স ওয়াই তলে বিদ্যমান। ধরো এই যে ওপিটা জাস্ট এক্স ওয়াই তলে। এক্স ওয়াই তলে বিদ্যমান মানে কি? অথবা বলতে পারে যে এক্স ওয়াই তলের সমান্তরাল, ঠিক আছে? এরকম মাঝে মাঝে বলে, কি বলে? এক্স ওয়াই তলে বিদ্যমান বা এক্স ওয়াই তলের সমান্তরাল। এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে, একটা জিনিস বুঝো, যখন কোনো কিছু এক্স ওয়াই তলে থাকবে, ওকে, যেমন ধরো আমাদের এই খাতাটা, খাতা কিন্তু সবসময় পাবে একটা পেজ, ও কিন্তু 2 ডাইমেনশনাল, ও কিন্তু 3 ডাইমেনশনাল না, ওর কোনো উচ্চতা নাই, ঠিক আছে? তাহলে তুমি যখন কোনো একটা খাতায় একটা রেখা আঁকবা, ওই রেখাটা কি কখনো, মানে তোমার এক্স এক্সিস বরাবর ওর একটা উপাংশ থাকবে, ওয়াই এক্সিস বরাবর উপাংশ থাকবে, কিন্তু জেড এক্সিস বরাবর তার কোনো উপাংশ যাবে? বুঝতেছি ব্যাপারটা? যখন কোনো একটা তুমি রেখা আঁকবা, তখন তার কি কোনো ধরনের উপাংশ জেড এক্সিস বরাবর যেতে পারবে, বা উচ্চতা বরাবর কোনো উপাংশ থাকতে পারবে? পারবে না কিন্তু, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে যদি এরকম কোন একটা ভেক্টর থাকে, ওকে আমি প্রকাশ করব হচ্ছে এক্স ইন্টু আই ক্যাপ ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস 0 ইন্টু কে ক্যাপ, অথবা আমি এটাকে মিউট করে দেবো বা এটাকে রাখবোই না। বুঝতেছি কিনা ব্যাপারটা? যদি বলা থাকে যে এক্স ওয়াই তলে বিদ্যমান বা এক্স ওয়াই তলের সমান্তরাল, এরকম ম্যাথও কিন্তু আছে, ফিজিক্সও আছে, ম্যাথও আছে। তো আমরা বুঝতে পারছি কিনা? যদি এরকম থাকে কখনো এই কথাটা বলে, তার মানে এর মানে কি, ওর জেড এক্সিস বরাবর কিছু নাই। যদি আমি তোমাকে বলি যে ভেক্টরটা এক্সজেড তলে বিদ্যমান অথবা এক্সজেড তলের সমান্তরাল, তার মানে কি, তার ওয়াই অক্ষের কোনো কম্পোনেন্ট থাকবে না। যদি বলে যে ওয়াই জেড বরাবর বিদ্যমান বা ওয়াই জেড এর সমান্তরালে বিদ্যমান, তাইলে এক্স এর কোনো কিছু তার মধ্যে থাকবে না। কোনো জিজ্ঞাসা, মানে এই জিনিসটা বুঝছি কিনা? এটা কিন্তু প্রচুর লাগে। এরপর কি, তুমি হচ্ছে এতটুকু ধরে তারপরে তুমি বাকি ম্যাথটা করবা। এরপর কি, এটা ডিপেন্ড করতেছে ম্যাথটা কি দেয়া আছে না দেয়া আছে। ওকে, আচ্ছা, তারপর আমরা চলে আসি হচ্ছে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। আচ্ছা, তো অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর জিনিসটা কি? অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টরটা হচ্ছে, ধরো আমার কোনো একটা ভেক্টর স্থানাঙ্ক ব্যবস্থা, বা যেটাকে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক হতে পারে, দ্বিমাত্রিকও হতে পারে, এটা সমস্যা নেই। তো এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা পয়েন্ট আছে পি। ওকে, ভেক্টর মূল বিন্দু থেকে, এটা হচ্ছে ভেক্টর মূল বিন্দু যেটাকে আমরা ও দিয়ে চিহ্নিত করি, ভেক্টর মূল বিন্দু থেকে আমার ওই পি পর্যন্ত বা পি এর ডিরেকশনে যে ভেক্টরটা যায়, সেটাকে বলা হয় পি বিন্দুর অবস্থান ভেক্টর। কি বললাম? ভেক্টর মূল বিন্দু থেকে পি পর্যন্ত যে ভেক্টরটা যায়, সেটাকে বলা হয় পি বিন্দুর অবস্থান ভেক্টর। কেন অবস্থান বলা হয়? কারণ হচ্ছে, তুমি যদি পি বরাবর যাইতে চাও, ঠিক আছে, তখন তোমাকে কি করতে হবে? কিছুটুক এক্স এক্সিস বরাবর
লেখা ক্লিয়ার না? ওকে, আমরা একটু দেখি প্রবলেমটা হয়। আচ্ছা, এখন দেখো তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার হয়েছে? ওকে, ধন্যবাদ। তো আমরা যেটা বলতেছিলাম যে অবস্থান ভেক্টর জিনিসটা কি, যে ভেক্টর মূল বিন্দু থেকে যে কোনো একটা পয়েন্ট পি হইতে পারে, কিউ হইতে পারে, যে কোনো একটা পয়েন্ট পি এর বা পি পর্যন্ত তুমি যদি একটা সংযোগকারী দিক নির্দেশিত ভেক্টর চিহ্নিত করো, তাহলে সেটাকে তুমি বলবো হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে? এখন এই অবস্থান ভেক্টর নিয়ে আমাদের কাজ আছে। মানে মেইন কথা হচ্ছে, আহ ধরো এই পি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে এক্স ওয়াই জেড। যেহেতু আমরা এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আছি, এর মানে কি, তার একটা এক্স কম্পোনেন্ট থাকবে, ওয়াই কম্পোনেন্ট থাকবে এন্ড জেড কম্পোনেন্ট থাকবে। অর্থাৎ আমার আর ভেক্টরটা কি হবে, এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ এন্ড জেড কে ক্যাপ। ঠিক আছে? এটা আমরা সবাই জানি। অর্থাৎ আমরা যে ওর যে মানে প্রকাশের যে ভেক্টরটা, এটাকেও তুমি কি বলতে পারো, অবস্থান ভেক্টর বলতে পারো। তো যেটাই হোক, আমরা এরপরে চলে আসি হচ্ছে এই দুইটা খুবই ইম্পর্টেন্ট থিওরাম আমরা দেখব। সেটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, দুইটা কাহিনী, দুইটা কেসের জন্য। তো দেখি, ভেক্টর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। আচ্ছা, তো তোমাকে ধরো বললাম, বা জিনিসটা হচ্ছে এরকম, একটি, একটু লেখো বাংলা কথা লাগবে। তো একটি বিন্দুগামী, বিন্দুটা ধরো আমার এ পয়েন্ট। ওকে, আচ্ছা হ্যাঁ, একটা জিনিস বলি না, এটা হয়তো তোমরা ছোটবেলাও দেখছো, যে নর্মাল জিনিস, আমার ভেক্টর মূল বিন্দু যদি ও হয় এবং যে কোনো একটা বিন্দু পর্যন্ত যদি আমি অবস্থান ভেক্টর ধরো হচ্ছে এ পয়েন্ট পর্যন্ত অবস্থান ভেক্টর আমি নির্দেশ করতে যাচ্ছি, এটাকে আমরা চাইলে যে কোনো আর দিয়েও প্রকাশ করতে পারি, অথবা কি ওই এর স্মল লেটার দিয়ে প্রকাশ করতে পারি। তাই তো, এটা আমরা সবাই জানি যে ধরো যদি বি পর্যন্ত দাও, তাহলে কি হবে, বি এর স্মল লেটার মানে হচ্ছে স্মল বি ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। তো এরকম এটা আমরা জানা আছে। তো যেটা বলতেছিলাম যে একটা বিন্দুগামী, অর্থাৎ আমি বিন্দুটা ধরলাম এ, এবং কোন ভেক্টরের সমান্তরাল সরল রেখার ভেক্টর সমীকরণ, ভেক্টর সমীকরণ নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা কি বললাম একটু আবারও দেখি, বা যা বলছি সেটাকে আমি একটু চিত্রে আঁকি। তো দেখো, আমার ধরো একটা ভেক্টর আছে, এই যে এটা হচ্ছে আমার ভেক্টরটা, ঠিক আছে, এবং এটা ধরো আমার এ পয়েন্ট। তো এই যে এ বিন্দুগামী, এটা আমার এ পয়েন্ট মানে হচ্ছে এ বিন্দুগামী একটা ভেক্টর আছে, বা কোন একটা, মানে যেহেতু আমরা এখানে রেখা, যদিও রেখা বলতেছি, বাট আসলে কি, যেহেতু ভেক্টর পড়তেছি তো ভেক্টর, তো একটা ভেক্টর আছে যেটা কি এ বিন্দুগামী, এবং এটা হচ্ছে অপর একটা ভেক্টর বি ভেক্টরের সমান্তরাল, তার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা যখনই কোনো কিছু ভেক্টর সমীকরণ বা এগুলো নির্ণয় করি, বা যে কোনো ধরনের সমীকরণ বের করি, একটা জিনিস বুঝো। আচ্ছা, লেখা কি খোলা আসতেছে? অনেকে দেখলাম লিভ জয়েন হচ্ছে, একটু বইলো। ঠিক আছে, ওকে ঠিক আছে। তো যেটা আবারও বলি, যে এ বিন্দুগামী একটা ভেক্টর, যে ভেক্টরটা হচ্ছে আমার বি ভেক্টরের সমান্তরাল। ঠিক আছে, তো ওইটার আমার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে হবে। এখন যে কোনো কিছু যদি তোমার সমীকরণ নির্ণয় করতে হয়, বা ভেক্টর সমীকরণ হোক যেটাই হোক, যদি নির্ণয় করতে হয়, যেমন ধরো আমি তোমাকে বললাম একটা সরল রেখা সমীকরণ নির্ণয় করো, তাহলে অবভিয়াসলি কি, তোমাকে এক্স ওয়াই নিয়ে আসতে হবে এখানে। ওকে, আচ্ছা তুমি এক্স ওয়াই আনলা, এক্স ওয়াইটা কিসের সাপেক্ষে প্রকাশ করো, সবসময় জিরো জিরো বা মূল বিন্দু সাপেক্ষে প্রকাশ করো না। তাই আমাদের এখানে মূল বিন্দুর কাজটা লাগবে, অর্থাৎ আমরা এখানে চিন্তা করলাম এটা হচ্ছে আমার ভেক্টর মূল বিন্দু। ওকে, তাহলে আমি কি করলাম, ও থেকে এর উপর একটা অবস্থান ভেক্টর, বা ও থেকে এ এর উপর একটা ভেক্টর চিন্তা করলাম, যেটাকে এ বিন্দুর অবস্থান ভেক্টর, যেটাকে আমি ধরো স্মল এ দিয়ে প্রকাশ করলাম। এবং ধরি হচ্ছে যে ভেক্টরটা তোমার এ বিন্দুগামী হয়েছে, সেটা সাপোজ ধরো এই জায়গায় পিতে আইসা শেষ হইলো। ওকে, তাহলে আমি সেম ভাবে ওপি কেও যোগ করতে পারি। তো ওপি কে তুমি চাইলে স্মল পি দিয়েও প্রকাশ করতে পারো, অথবা আর দিয়েও প্রকাশ করতে পারো। যেহেতু বইগুলোতে আর দিয়ে প্রকাশ করছে, আমি ওটা আর দিয়ে প্রকাশ করে দেখাই। তো এটা হচ্ছে কি, ও থেকে পি পর্যন্ত ভেক্টর, অথবা পি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন দেখো, আমার আসলে মেইন কোন ভেক্টরটা বের করতে হবে, এপি ভেক্টরটা বের করতে হবে না? তাহলে আমি এপিটা বের করি, দেখো। তাহলে এখন বুঝো, আমি কি বলতে পারি, আমি বলতে পারি হচ্ছে ত্রিভুজ ও এ পি হতে এ ভেক্টর প্লাস এপি ভেক্টর ইজ ইকুয়াল টু
আর ভেক্টর, এটা তো পারি, মানে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র, এটা যোগফল হচ্ছে থার্ড বাহুটা, যেটা কি প্রথম ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর হচ্ছে দ্বিতীয় ভেক্টরের তোমার হচ্ছে এন্ডিং পয়েন্টে গিয়ে শেষ হয়েছে, ইনিশিয়াল পয়েন্টে শুরু, এন্ডিং পয়েন্টে শেষ। তাহলে আমরা এপি ভেক্টরকে কি বলতে পারি? এপি ভেক্টরকে বলতে পারি হচ্ছে আর ভেক্টর মাইনাস এ ভেক্টর। ওকে, এই পর্যন্ত আশা করি কোনো জিজ্ঞাসা নাই। এখন দেখো, যেহেতু আমরা কি বলছি, আমরা বলছি হচ্ছে এই যে এপি ভেক্টরটা সে বি ভেক্টরের সমান্তরাল, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে এপি ও বি ভেক্টর পরস্পর সমরেখ বলা যায় না, বা সদৃশ বলা যায় কিনা? এপি আর বি ভেক্টর তারা পরস্পর সমরেখ বা সদৃশ বলা যায়, যদি বলা যায় তাহলে আমি এপি কে কি বলতে পারি? এপি কে বলতে পারি হচ্ছে ল্যামডা ইনটু বি ভেক্টর, যেটা কিন্তু কিছুক্ষণ আগেই আমরা দেখছি যে যে কোনো একটা যদি সমরেখ বা সদৃশ হয় তাহলে সেই ক্ষেত্রে কি একটাকে আরেকটার আমি স্কেলার গুণিতক দিয়ে প্রকাশ করতে পারি। ওকে, কোনো জিজ্ঞাসা আছে কিনা? থাকলে কিন্তু মানে একদম জাস্ট আনমিউট করে বলে ফেলো, সমস্যা নেই। এখন দেখো, এই জায়গাটায় আমি এপি এর জায়গায় কি করব? ল্যামডা ইনটু বি বসাবো, ইজ ইকুয়াল টু আর ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে আমি ভেক্টর সমীকরণকে বলতে পারি হচ্ছে আর ভেক্টর ইজ ইকুয়াল টু ল্যামডা ইনটু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। এটা হচ্ছে আমার এই যে যে শর্তটা দিছে সেই অনুযায়ী একটা কি ভেক্টর? ভেক্টর সমীকরণ বা ভেক্টর ইকুয়েশন। এটা হচ্ছে আমার ভেক্টর ইকুয়েশন। এখন কথা হচ্ছে, আচ্ছা এই পর্যন্ত বুঝছো কিনা বা তোলা হয়েছে কিনা একটু বলো। আচ্ছা তুলো, সমস্যা নেই। এখন আচ্ছা তোমরা তুলে নাও, তুলে নাও, সমস্যা নেই। আমার কথা হচ্ছে প্রশ্ন আছে কিনা, একটা প্রশ্ন থাকা কিন্তু উচিত। উপরে নিব? আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা আমার কথা হচ্ছে আরেকটু, আচ্ছা ও আচ্ছা বাংলা লেখা, আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি। আচ্ছা তো আমি যেটা বলতেছিলাম, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন থাকা উচিত, একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন থাকা উচিত। প্রশ্নটা কি আমাকে একটু বলো, মানে প্রশ্ন আসতেছে কিনা, এটা প্রশ্ন থাকা উচিত কিন্তু। কি প্রশ্ন থাকা উচিত? কি কোনো প্রশ্ন নাই? হ্যাঁ অবশ্যই বলো। হুম হুম, হুম। আচ্ছা লাভ কি জিনিসটা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে মেইনলি, ব্যাপারটা হচ্ছে আসলে এটার খুব বড় কিছু উদ্দেশ্য নাই, এটার কিছু ম্যাথ ট্যাথ আছে যেগুলো আসে, ওই ম্যাথটা সলভ করা, ঠিক আছে। আর আরেকটা উদ্দেশ্য আছে, এগুলো আসলে ভেক্টর যেগুলো যেগুলো পড়তেছো, কারণ ম্যাথের সমস্যা কি, ম্যাথে হচ্ছে আমরা কিন্তু, বা যত তুমি ধরো সামনের দিকে যাবা তত দেখবা যে আসলে ম্যাথে আমরা ভ্যালু বের করার চেয়ে বিভিন্ন ধরনের থিওরাম গুলোতে গুরুত্ব দেই বেশি, বা দেয়া হয় বেশি, ঠিক আছে। এই জন্য আসলে আমরা ম্যাথের বুঝি না, সিগনিফিকেন্সটা বুঝতে পারি না। কিন্তু আসলে এগুলোর সিগনিফিকেন্স তুমি যখন অনার্স লেভেলে উঠবা, যদি কখনো ধরো ইঞ্জিনিয়ারিং এ পড়ো অথবা কোনো একটা পিওর সাবজেক্ট নিয়ে পড়ো, তখন দেখবে এগুলো একটু ভ্যালু গুরুত্বগুলো বুঝবা, ঠিক আছে। বিভিন্ন ক্ষেত্রে এগুলো তখন লাগে, যেমন এই সিম্পল একটা থিওরিটা আমরা যখন আমাদের একটা মেকানিক্স কোর্স ছিল, সেই মেকানিক্স কোর্সে আমাদের খুব কাজে দিয়েছিল। এইটা আর পরে আরেকটা আছে, এটা আমি দেখাবো, এগুলো আমাদের খুব কাজে দিয়েছিল, ঠিক আছে। তো এই ধরনের কিছু খুঁটিনাটি জিনিস লাগে, ফিউচারে কাজে দিবে। তো যেটাই হোক, কিন্তু আপাতত আমরা দেখতেছি হচ্ছে আমাদের ম্যাথ করার জন্য। ওকে, এখন কথা হচ্ছে প্রশ্ন কি, তোমাদের কিন্তু ঠিকমতো প্রশ্নটাই করতে পারলো না। দেখো আমাকে কি বলছে, আমাকে বলছে হচ্ছে এ বিন্দুগামী একটা ভেক্টর যেটা বি ভেক্টরের সমান্তরাল, তার সমীকরণ বের করো। মানে কি, আসলে আমাকে এপি এর সমীকরণ বের করতে বলছে না, কিন্তু আমি বের করছি কার সমীকরণ? ওপি এর। কেন এই প্রশ্নটা আসেনি কেন? এটা তো আসা উচিত ছিল। আমি বের করছি ওপি এর, কিন্তু চাইছে কি এপি এর। কি বুঝতেছি ব্যাপারটা? তো কেন, যেহেতু তোমাদের প্রশ্ন ছিল না, তাহলে আমি প্রশ্নটা করি, কেন করলাম আমি এই কাজটা। আচ্ছা ওই পেজে যাই, যেহেতু একটু লাগবে আমাদের। আচ্ছা তো মেইন জিনিসটা হচ্ছে, এটা অনেকেই একটু বুঝাইতে ব্যর্থ হয়, তো আমি একটু চেষ্টা করবো বোঝানোর, দেখো বুঝতেছো কিনা। দেখো জাস্ট সিম্পল কথা, আমার এখানে কি আছে, ও, এটা এ, এটা পি, উপরে আছে বি। আচ্ছা ভালো কথা। এখন এই যে আমার এপি ভেক্টরটা বুঝো, এটা হচ্ছে এ ভেক্টর, এটাকে ধরো আমি এই যে আর ভেক্টর দিয়ে চিহ্নিত করলাম। এখন ব্যাপারটা বুঝো, আমার যে এপিটা, বা যেটা কি হচ্ছে বি ভেক্টরের সমান্তরাল এবং এ বিন্দুগামী, এটার কি কোনো ফিক্সড দৈর্ঘ্য আছে? এপি এর কি কোনো ফিক্সড দৈর্ঘ্য আছে কিনা?
এপি এর কিন্তু কি নাই, কোনো ধরনের ফিক্সড দৈর্ঘ্য নাই, এটা তো বুঝি। এটার কি নাই, কোনো ধরনের ফিক্সড দৈর্ঘ্য নাই। ও কিন্তু এখানেও হইতে পারে, ও কিন্তু এখানেও হইতে পারে, ও এই জায়গায়ও হইতে পারে, ও এই জায়গায়ও হইতে পারে, ও এই জায়গায়ও হইতে পারে, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, যে কোনো হইতে পারে। এভাবে চলতে 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 অসীমেও চলে যেতে পারে, এভাবে চলতে চলতে বামেও যেতে পারে। ওকে, তাহলে দেখো আমার কিন্তু এই যে পি বিন্দুর বিভিন্ন অবস্থানের জন্য বি- বিভিন্ন ভেক্টর তৈরি হচ্ছে, রাইট? বা বিভিন্ন ধরনের অবস্থান ভেক্টর তৈরি হচ্ছে না, অসংখ্য অসংখ্য অবস্থান ভেক্টর তৈরি হচ্ছে না? কি এটা বুঝতে পারছি যে পি এর বিভিন্ন অবস্থানের জন্য, কারণ আমি কিন্তু এপি এর দৈর্ঘ্যটা কিন্তু ফিক্স না। কি বলছে, বি এর সমান্তরাল আর এ বিন্দুগামী হইতে হবে, এটা তো যে কেউ হইতে পারে। তার দৈর্ঘ্য 2 একক হইতে পারে, 200 একক হইতে পারে, 2 লাখ একক হইতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু বিভিন্ন মানের জন্য কি হবে, তোমার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কি হবে, মানে পি বিন্দুটা চলে যাবে, বা পি বিন্দুর অনেক অসংখ্য অবস্থান হইতে পারে। তো দেখো আমার এই অসংখ্য অবস্থানের জন্য আমার যে অসংখ্য অবস্থান ভেক্টর আছে, তারাই কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্রভাবে যোগ হয়ে এপি এর বা এপি ভেক্টরটাকে প্রকাশ করে ফেলতেছে। বুঝতে পারছি কিনা? যদি না বুঝো তাহলে আমি আবারও বলবো, আবারও বুঝো। এখানে কি আছে, ওদের পি এর অসংখ্য অবস্থান আছে, তো যেহেতু অসংখ্য অবস্থান আছে, তার মানে কি অসংখ্য অবস্থান ভেক্টর আছে, অসংখ্য অবস্থান ভেক্টর আছে। এবং এই অসংখ্য অবস্থান ভেক্টর তারা একত্রে যুক্ত হয়ে কিন্তু এই এপিটাকে ইন জেনারেলি প্রকাশ করে ফেলতেছে। বুঝতে পারছি কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা? এখন তুমি বলতে পারো অসংখ্য কিভাবে আসলো, আমি তো একটাই পাইলাম। কি পেয়েছিলাম জানি, ল্যামডা বি প্লাস এ। এই যে অসংখ্য, এই অসংখ্যটা কিন্তু এই ল্যামডার উপর ডিপেন্ড করতেছে। এই অসংখ্য মানটা কিসের উপর ডিপেন্ড করতেছে, ল্যামডার উপর ডিপেন্ড করতেছে। ল্যামডার মান যদি ছোট হয় তাহলে এটা ছোট হবে, বড় হইলে এটা বড় হবে। ওকে, যেখানে ল্যামডার কি, যে কোনো একটা স্কেলার, এনি স্কেলার। কি বুঝতে পারছি কিনা? কারো কোনো রেসপন্স পাচ্ছি না কেন? ঠিক আছে, আচ্ছা। তো হ্যাঁ বলো। না না না, এটাও নাই, যেখানে পি থাকবে ওইখানেও পি। বুঝতে পারছি, ওই ওই জন্যই তো এটা পরিবর্তনশীল বা চেঞ্জেবল, এই ল্যামডার উপর ডিপেন্ড করতেছে বা স্কেলারের উপর ডিপেন্ড করতেছে। ওকে, আচ্ছা। তো আমাদের এটার সাথে একটা অনুসিদ্ধান্ত অ্যাডেড হবে। ওকে, তো আমার এর সাথে কি হবে, একটা অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তটা কি, এখন দেখো যদি আমার যে ভেক্টরটা, যেটা কি যে এপিটা, ও যদি মূল বিন্দুগামী হয়, বা ভেক্টর মূল বিন্দু, অনেকে শুধু মূল বিন্দু বলে, আবার অনেকে বলেছে ভেক্টর মূল বিন্দু, যেটা লেখো সমস্যা নেই। তো এটা যদি মূল বিন্দুগামী হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমার কিন্তু, মানে যদি ধরো এটা মূল বিন্দু হয়ে যাচ্ছে, মূল বিন্দু মানে কি, মানে হচ্ছে আমার এ পয়েন্ট এখন ও পয়েন্টের সাথে সমাপতিত হয়ে যাবে। এ পয়েন্টটা আমার ও পয়েন্টের সাথে সমাপতিত হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমার এ ভেক্টরের মানটা কি জিরো ভেক্টর হয়ে যাবে না? মানে কি, যদি মূল বিন্দুগামী হয়, তাহলে কি এ বিন্দু আর ও বিন্দু সমাপতিত হবে, যদি সমাপতিত হয় সেই ক্ষেত্রে এ ভেক্টরটা হবে হচ্ছে জিরো ভেক্টর, তো সেই ক্ষেত্রে তার ভেক্টর স্থান বা ভেক্টর সমীকরণটা হবে হচ্ছে ল্যামডা ইন্টু বি ভেক্টর। বুঝতে পারছি কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা? ওকে, তো যদি এটা আমরা বুঝে থাকি, তারপরেরটা আমাদের জন্য বোঝাটা একটু ইজি হবে। তো এটা গেল আমাদের প্রথমটা। প্রথমটা কি ছিল, যে কোনো একটা বিন্দুগামী আর হচ্ছে আরেকটা সমান্তরাল। আর এখন হচ্ছে দুটি বিন্দুগামী, দুটি বিন্দুগামী সরল রেখার ভেক্টর সমীকরণ অথবা ভেক্টরের ভেক্টর সমীকরণ, যেটা বলতে চাও। ওকে, তো জিনিসটা হচ্ছে, ধরো আমার দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে এ এবং আরেকটা পয়েন্ট হচ্ছে বি। ওকে, তাহলে ওই যে সেম, যেহেতু আমরা ভেক্টর সমীকরণ বের করতে যাচ্ছি, আমাকে কি নিতে হবে, ভেক্টর মূল বিন্দু নিতে হবে। ওকে, এবং এ বিন্দুর অবস্থান ভেক্টর ধরি হচ্ছে স্মল এ, এটা হচ্ছে স্মল বি, বি বিন্দুর অবস্থান ভেক্টর। এবং তাদের কি বলে এটাকে, বিন্দুগামী রেখাটা বা বিন্দুগামী রেখাটা হচ্ছে এবি। ওকে, এখন আমরা কি করলাম, এই এবি এর উপর যে কোনো একটা পয়েন্ট পি চিহ্নিত করলাম।
ঠিক আছে, এবং পি চিহ্নিত করলাম এবং এই পি বিন্দুর অবস্থান ভেক্টর ধরি হচ্ছে আর ভেক্টর। ওই যে সেম আগের মতো কাহিনী, কিন্তু এখানে আমরা পি কেন নিলাম, কারণ দেখো পি যে কোনো জায়গায় হইতে পারে। ঠিক আছে, যেহেতু এটা একটা ভেক্টর রাশি, তুমি বলতে পারো যে ওর দৈর্ঘ্য তো এ বি হবে, এরকম কিন্তু না। যেহেতু দুই বিন্দুগামী বলছে, ওর দৈর্ঘ্য কিন্তু ছোটও হইতে পারে। কারণ কি, আমরা কি জানি, যেটা ভেক্টর সে কিন্তু ধারক রেখা বরাবর সামনে বা পিছনে নাচানাচি করতে পারে বা সামনে বা পিছনে যাইতে পারে। তো এটা দৈর্ঘ্য কিন্তু ছোটও হইতে পারে, যেটা অতিক্রম করতেছে এ দিয়েও যাবে, বি দিয়েও যাবে, আবার এটা দৈর্ঘ্য কিন্তু খুব বড়ও হইতে পারে। তো এই জন্য আমরা কি করলাম, ইন জেনারেল ভাবে এটাকে পি দিয়ে প্রকাশ করলাম। বুঝতে পারছো, এই যে আগের মতো, এই যে এখানে হইতে পারে পি, এই জায়গায় হইতে পারে, এই জায়গায় হইতে পারে, এখানে হইতে পারে, ওই আগের মতো। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেম এখনই আর ভেক্টরটা বের করতে হবে। আচ্ছা, ভালো কথা। এখন তাইলে যেটা বলছিলাম, হ্যাঁ, এখন দেখো, যেহেতু আমার এই এপি ভেক্টরটা এবি এর সাথে সমরেখ, তাই না? দেখো, এই যে আমার এপি ভেক্টরটা, ও কি, সরি, এপি তো এতটুকু, এপিটা সে হচ্ছে এবি এর সাথে সমরেখ। তাহলে আমরা সমরেখর ক্ষেত্রে কি বলছিলাম, সমরেখর ক্ষেত্রে বলছিলাম যে যদি কখনো সমরেখ হয় তাহলে আমরা ল্যামডা বা এম কে গুণ আকারে বলতে পারি, রাইট? তাহলে আমরা কি বলতে পারি, এপি ভেক্টর হচ্ছে ল্যামডা ইনটু এবি ভেক্টর, যেহেতু সমরেখ। আচ্ছা, এখন এবিটাকে আমরা কি বলতে পারি, যেহেতু দেখো এই যে এবি ভেক্টর যেটা, সেটা কি আমার বি মাইনাস এ ভেক্টর হবে না? এই যে এ বি ভেক্টর, তার এন্ডিং পয়েন্টটা হচ্ছে বি ভেক্টর, স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এ ভেক্টরের। তাইলে আমার এবি ভেক্টরটা হবে কি, এটা চাইলে তুমি ত্রিভুজ দিয়েও দেখতে পারো, কিন্তু আমরা যেহেতু ভেক্টর বিয়োগের সূত্র জানি, সেটা কি হবে, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে আমি এপি ভেক্টরকে কি বলতে পারি, ল্যামডা ইনটু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে আমি এপি কে প্রকাশ করলাম, কিন্তু আমার কি লাগবে, আমার কিন্তু আর ভেক্টর লাগবে। তো সেটার জন্য আমি এই ত্রিভুজটা নেই। সাধারণত আসলে করে না, মানে মেইন জিনিসটা হচ্ছে যে বইগুলাতে যে জিনিসটা ফলো করে সেটা আমরা ফলো করি আর কি। তো সাধারণত বইগুলোতে ল্যামডা এম বাদে কোনো কোনো বইতে এন আনে, তো এই বাদে কোনো কিছু আর দেয় না। যেহেতু দিচ্ছে না, এই জন্য আমরা করি না আর কি। চাইলে করতে পারো, তাইলে তোমাকে একটু উল্লেখ করে নিতে হবে। যেমন ধরো এখানে তুমি যে ল্যামডাটা আনো, তোমাকে আর উল্লেখ করতে হবে না যে এটা হচ্ছে আমার কি স্কেলার। যদি অন্য কিছু আনো, অবশ্যই একটু উল্লেখ করে দিবা যে এটা আমার কি একটা স্কেলার, সরি স্কেলার। বুঝতে পারছো, তুমি যেটা আনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা হচ্ছে এপি কে প্রকাশ করলাম, কিন্তু আমার লাগবে হচ্ছে ওপি। তাহলে আমার কি আছে, এখানে একটা ত্রিভুজ আছে এ পি, তোমাদের আর রাখতে হবে না, যেহেতু আমারটায় ওই পেজে রয়ে গেছে তাই আমি এই জিনিসটা আঁকতেছি। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি হচ্ছে এ ভেক্টর প্লাস এপি ভেক্টর ইজ ইকুয়াল টু ওপি ভেক্টর বা আর ভেক্টর, ভেক্টর যোগে ত্রিভুজ বিধি। তাহলে আমার আর ভেক্টরটা কি হবে, এ ভেক্টর প্লাস এপি ভেক্টর, এপি ভেক্টরটা কি আসতেছে, ল্যামডা ইনটু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। বুঝতে পারছি কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা? তো এটাকে আমি বলতে পারি হচ্ছে দুই বিন্দুগামী কোন একটা সরল রেখার ভেক্টর সমীকরণ। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা হচ্ছে ভেক্টর সরল রেখার কার্তেশীয় সমীকরণ দেখব। ভেক্টর সরল রেখার কার্তেশীয় সমীকরণ, এই জিনিসটা কি বা এই ব্যাপারটা কি একটু দেখি। এখন ভেক্টর সরল রেখার কার্তেশীয় সমীকরণ, তো ধরো আমার, মানে এতক্ষণ আমরা কিসে ছিলাম, এগুলো কিন্তু এ ভেক্টর বি ভেক্টরে ছিলাম। এখন হচ্ছে আমরা এই ভেক্টরগুলোকে আবার মানে হচ্ছে কি করব, তোমার অক্ষ ব্যবস্থা বা বলতে পারো দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থায় নিয়ে যাব। অর্থাৎ এই ভেক্টরটা ধরো তোমার ত্রিমাত্রিক, তাহলে আমি কি বলতে পারি, এক্স ইন্টু আই ক্যাপ, ওয়াই ইন্টু জে ক্যাপ, জেড ইন্টু কে ক্যাপ। তো যেহেতু এ এর সাথে আবার বিও আছে, তাহলে আমি এটাকে এক্স ওয়ান দিলাম, ওয়াই ওয়ান দিলাম, জেড ওয়ান দিলাম, কারণ আমার বিও আছে। তাহলে বি কে কি বলতে পারি, বি ভেক্টর হচ্ছে এক্স টু আই ক্যাপ, ওয়াই টু জে ক্যাপ, জেড টু কে ক্যাপ। ঠিক আছে, আচ্ছা, এখন আম, ওদের আচ্ছা, এটা গেল আমার কি কি, এ ভেক্টর বি ভেক্টর। আচ্ছা, আরেকটাও লাগবে আমাকে, আরও তো লাগবে, যেহেতু আর আছে। তাহলে আমি আর ভেক্টরকে ধরো বললাম ইন জেনারেল জাস্ট এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, এন্ড হচ্ছে জেড কে ক্যাপ। যেহেতু আরটা হচ্ছে আমার এখানে যে কোনো জায়গায় হইতে পারে, মানে জিনিসটা হচ্ছে একটু বুঝো, আমার এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এগুলোর কিন্তু কোনো মান আছে, বুঝতে পারতেছি, এগুলোর কি আছে, ভ্যালু বা মান আছে। ঠিক আছে, কিন্তু
x2 y2 z2 এটারও মান আছে, কিন্তু x y z এর মান নাই, মানে হচ্ছে এটা কি একটা ইন জেনারেল পয়েন্ট। ইন জেনারেল মানে বা তুমি বলতে পারো হচ্ছে যে কোনো জায়গায় অবস্থিত একটা বিন্দু। আমরা কি বলছি যে পি পয়েন্টটা যে কোনো জায়গায় হতে পারে, তো যে কোনো জায়গা অনুযায়ী কি সেটা তোমার একটা সঞ্চার পথের মতো তৈরি করবে না। তো এটা তুমি বলতে পারো হচ্ছে পি বিন্দু সঞ্চার পথের অবস্থান ভেক্টর। ওকে, এটা বলতে পারো, এটা ভালো হয়। পি বিন্দুর সঞ্চার পথের অবস্থান ভেক্টর। এই জন্য কিন্তু ওর কোনো মান থাকবে না, ওকে, একটা সমীকরণ আকারে থাকবে। আচ্ছা, তো এখন আমরা কি দেখছি? আমরা দেখছি হচ্ছে দুইটা পাইছিলাম। একটা পাইছিলাম হচ্ছে প্রথম শর্ত। প্রথম শর্তটা কি ছিল? এই যে এ, হ্যাঁ, গোলা আসে এই সমস্যাটা করে। আচ্ছা, একটু ওয়েট করি আমরা। দেখো তো এখন ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার আছে? আচ্ছা, ওকে। তো আমরা একটু আবারও বলি যে একটা ভেক্টরের আমি এখন কার্তেশীয় সমীকরণ বের করতেছি। আমরা কিন্তু এখন পর্যন্ত দুইটা শর্ত দেখছি। কি কি দেখছি? একটা হচ্ছে এ বিন্দুগামী, আর হচ্ছে তোমার বি ভেক্টরের সমান্তরাল, আরেকটা হচ্ছে তোমার এ আর বি বিন্দুগামী। ওকে, ধরো এখানে একটা পয়েন্ট আছে বি, এ আর বি বিন্দুগামী, দুইটার জন্য দেখছি। তাহলে দুইটার জন্য আমরা কি করতে পারি? যেমন ভেক্টর সমীকরণ তৈরি করতে পারি, তেমনি সেম মানে একইভাবে কার্তেশীয় সমীকরণ তৈরি করতে পারি। তো ওর যে ভেক্টর সমীকরণ, সেটার ক্ষেত্রে আমরা কি করলাম? এ ভেক্টরটাকে x1 y1 z1, x1 i ক্যাপ, y1 j ক্যাপ, আর হচ্ছে z1 k ক্যাপ। বি ভেক্টরটাকে x2 y2 z2 দিয়ে প্রকাশ করলাম, আর আর কে x y z দিয়ে প্রকাশ করলাম। যেখানে এগুলো কিন্তু আমার কোনো মান নাই, এখানে কিন্তু এগুলোর মান থাকতে পারে, কিন্তু এটার মান থাকবে না। কেন? কারণ কি এটা একটা সঞ্চার পথের মতো, যেখানে x y z টা আমার বহাল থাকবে, মানে সঞ্চার পথ বুঝাবে আর কি। আচ্ছা, তো এখন যদি আমি প্রথম শর্ত থেকে থাকি, প্রথম শর্তটা কি ছিল? ওই যে আমার আর ভেক্টরটা বা এপি রেখাটা, সেটা কি ছিল? এ ভেক্টর বা এ বিন্দুগামী, আর হচ্ছে বি ভেক্টরের সমান্তরাল, তাই তো? তো ওইটার জন্য যদি আমি ওই শর্তে বসাই, তাহলে সেই ক্ষেত্রে আর ভেক্টর মানে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ অ্যান্ড জেড কে ক্যাপ, সেটা ইকুয়ালস টু কি হবে? সেটা হবে হচ্ছে এক্স ওয়ান আই ক্যাপ, ওয়াই ওয়ান জে ক্যাপ, জেড ওয়ান কে ক্যাপ। আমি কি করলাম? আমি হচ্ছে জাস্ট এখানে মানে এ আর আর এর মান বসাচ্ছি, ঠিক আছে? আর বি ভেক্টরের মানটা হচ্ছে এক্স টু আই ক্যাপ, ওয়াই টু জে ক্যাপ অ্যান্ড হচ্ছে জেড টু কে ক্যাপ, জাস্ট বসাইলাম, ঠিক আছে? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আই কে আলাদা করব, ওয়াই কে আলাদা, সরি মানে আই বা বলতে পারো আই এর সহগ এক্স কে আলাদা করব, জে এর সহগগুলো আলাদা করব, আর হচ্ছে কে এর সহগ বা কে ক্যাপের সহগগুলো আলাদা করব। তাইলে দেখো এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, আর হচ্ছে জেড কে ক্যাপ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি দেখো, যদি আমি এখানে আই ক্যাপ কমন নেই, এখানে আমার আই ক্যাপের সহগ হচ্ছে এক্স ওয়ান, আর এই জায়গায় সহগ কত? ল্যামডা ইন্টু এক্স টু। তাহলে আমি কি বলতে পারি? এক্স ওয়ান প্লাস ল্যামডা ইন্টু এক্স টু। ওকে, একটু আমি ওই পেজে যাই। কি বলতে পারি? যে আমার এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস ল্যামডা এক্স টু আই ক্যাপ, ওয়াই ওয়ান প্লাস ল্যামডা ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড ওয়ান প্লাস ল্যামডা জেড টু কে ক্যাপ। এখন আমরা কিন্তু ছোটবেলায় একটা সুন্দর জিনিস পড়ছিলাম, সহগ সমীকৃত করা, তাই তো? তো সহগ সমীকৃত অনুযায়ী যেহেতু আই ক্যাপ একটা আলাদা এন্টিটি, জে ক্যাপ একটা আলাদা এন্টিটি, আর কে ক্যাপ অন্য একটা অক্ষ বরাবর এন্টিটি, তাই তো? তাহলে এর মানে কি ওদের সহগগুলা বামে আর ডানে সমান হইতে হবে যদি সমীকরণটা ইকুয়াল হইতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল টু কি বলতে পারি? এক্স ওয়ান প্লাস ল্যামডা এক্স টু, ওয়াই ইকুয়াল টু বলতে পারি হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ল্যামডা ওয়াই টু, আর জেড ইকুয়ালস টু বলতে পারি হচ্ছে, একটু নিচে লিখি, জেড ইকুয়ালস টু বলতে পারি হচ্ছে জেড ওয়ান প্লাস ল্যামডা জেড টু, ঠিক আছে? তারপর ওইখান থেকে আমরা ল্যামডা প্রকাশ করব। কেন ল্যামডা প্রকাশ করব? দেখো এটাও তোমার একটা বলতে পারো হচ্ছে কার্তেশীয় সমীকরণ, ঠিক আছে? আমরা কি করতেছি? ভেক্টরের কার্তেশীয় সমীকরণ প্রকাশ করতেছি না, এগুলো কিন্তু সবগুলোই আলাদা আলাদা কার্তেশীয় সমীকরণ। কিন্তু এখন আমি চাচ্ছি এক্স ওয়াই আর জেড এর মধ্যে মানে ওদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হোক। কি বললাম? এক্স ওয়াই আর জেড এর মধ্যে নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হোক। এখন দেখো এক্স তো এক্স অক্ষ বরাবর, ওয়াই ওয়াই অক্ষ বরাবর, জেড হচ্ছে জেড অক্ষ বরাবর। তিনটার মধ্যে যদি সম্পর্ক তৈরি করতে হয়, তোমাকে ল্যামডার থ্রুতে করতে হবে, কারণ এই ইকুয়েশনে একটা ল্যামডা আছে, এখানেও একটা ল্যামডা আছে, আর এখানেও কি আছে? একটা ল্যামডা আছে। তো আমি ল্যামডা ইকুয়ালস টু কি বলতে পারি? এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু। এখানে ল্যামডা ইকুয়ালস টু বলতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু
এখানে ল্যামডা ইকুয়ালস টু বলতে পারি z মাইনাস z1 ডিভাইডেড বাই z2। এই পর্যন্ত তুলো, কোনো জিজ্ঞাসা একটু আবারও দেখো জিনিসটা, ঠিক আছে? একটু দেখো, তারপর কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে করো, আজানটা দিয়ে নিক। আচ্ছা, তো আমরা কই ছিলাম? আমরা হচ্ছে এই জায়গায় ছিলাম। মানে হচ্ছে আমরা কি করতেছিলাম? ভেক্টর সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ তৈরি করতেছিলাম। মানে হচ্ছে কি x, y, z এর মধ্যে নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতেছিলাম। এজন্য আমরা ল্যামডার সহায়তা নিলাম। ল্যামডা ইকুয়ালস টু 3টা ইকুয়েশন পাইলাম। তো দেখো, ল্যামডার মান যাই হোক না কেন, যদি 2 হয় তার মানে কি এটার মানও 2, এটার মানও 2, এটা, ওহো! সরি, সরি, আমি খেয়াল করি নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে হ্যাঁ, আমরা কি করতেছিলাম যে ভেক্টর সমীকরণ থেকে কিসে নিচ্ছি? কার্তেশীয় সমীকরণে নিচ্ছি। তাই তো? তো আ যে মানে এজন্য আমরা কি করলাম? ল্যামডার সহায়তা নিলাম। ঠিক আছে? আচ্ছা। তো দেখো ল্যামডার মান সাপোজ ধরো 2। তার মানে কি ওর মানও 2, ওর মানও 2 আর ওর মানও 2। মানে কি মান তো এক আসতেছে। তাহলে আমি কি বলতে পারি? যে x মাইনাস x1 বাই x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y2 ইজ ইকুয়াল টু z মাইনাস z1 ডিভাইডেড বাই z2 ইকুয়ালস টু ল্যামডা বলতে পারি না? এই যে এই জিনিসটা, এটা দেখো আমার এক্স ওয়াই জেড এর মধ্যে কি একটা মানে তাদের নিজস্ব একটা সম্পর্ক বা তাদের অন্তর্বর্তী সম্পর্ক, যেখানে আমার কোনো ধরনের আই জে কে নাই। তো এটাকে আমি চাইলে বলতে পারি হচ্ছে কার্তেশীয় সমীকরণ, বা যে ভেক্টরটা আমার দেয়া আছে তার কার্তেশীয় সমীকরণ। বুঝতে পারছি? কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? কি বুঝতে পারছি সবাই? আর যদি বলো যে ভেক্টর সমীকরণটা কি, ভেক্টর সমীকরণ চাইলে তুমি ওই নরমালিও রাখতে পারো, কিন্তু এই জিনিসটাকে তুমি চাইলে একটা স্ট্যান্ডার্ড ভেক্টর সমীকরণ বলতে পারো। এই যে এটা হচ্ছে আমার মেইনলি একটা স্ট্যান্ডার্ড ভেক্টর সমীকরণ। ওই যে দেখো সেম কাহিনী, কিন্তু এই যে আর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। বুঝতে পারছি? সবগুলোর উপাংশগুলো আলাদা আলাদা যোগ করে আছে। তো এটাকে বলা হয় হচ্ছে ভেক্টর সমীকরণ, আর এটাকে বলবো হচ্ছে আমরা কার্তেশীয় সমীকরণ। এখন কথা হচ্ছে, একটু তোমাদের মধ্যে অনেক জিজ্ঞাসা থাকার কথা, বা একটু কনফিউজ লাগতেছে হয়তো যে এত কিছু করলাম কেন। তো আমরা হচ্ছে যদি একটা ম্যাথ দেখি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। তো ম্যাথ দেখার আগে আমি একটু বলতে চাচ্ছি, আমি এখানে কোন শর্তের ভিত্তিতে কার্তেশীয় সমীকরণ তৈরি করছি? হ্যাঁ, কি কেউ কিছু বলে না কেন? এখানে আমি কোন শর্তের ভিত্তিতে কার্তেশীয় সমীকরণ তৈরি করছি? যে এ বিন্দুগামী আর কি বি এর সমান্তরাল, তাই না? কি বুঝতেছে কিনা, নাকি কেউ কিছু না বুঝছে? ঠিক আছে, তাহলে আরেকটা শর্ত কিন্তু রয়ে গেছে, দুই বিন্দুগামীর যে শর্তটা, এই যে এটা, তাই তো? একই রকম ভাবে এ ইকুয়ালস টু এটা, বি ইকুয়ালস টু এটা, আর আর ইকুয়ালস টু এটা ধরে একটু কার্তেশীয় আর ভেক্টর সমীকরণটা তোমরা একটু বের করবা এটার। বুঝতে পারছি? একটু বড় হবে, ভেজাইল্লা হবে, কিন্তু এটা একটু তোমরা করবা। ঠিক আছে? তো এটা তোমাদের জন্য এসডব্লিউ থাকবে। ওটা তোমাদের দিলাম কেন? কারণ হচ্ছে এটা নিয়ে কোনো ম্যাথ আসে না। ম্যাথটা আসে হচ্ছে এই যে এখন যেটা দেখলাম সেটা নিয়ে। ওকে, তো তাও তোমরা আম, কয়টা বাজে? আমি তো এমনি 7টায় ছেড়ে দিব তো। আচ্ছা, নামাজের ব্রেক? হ্যাঁ, দেয়া যায় তাই চাইলে। তাইলে কতক্ষণ লাগবে বলো? আচ্ছা, রেকর্ডারটা অন করে দেই। ওকে, তো একটা ম্যাথ করি আমরা। ধরো ম্যাথটা হচ্ছে, তোমাকে বললাম 3i প্লাস জে, সরি 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ বিন্দুগামী সরল রেখার ভেক্টর ও কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। কি বললাম আবারও বলি, দুইটা বিন্দু দেয়া আছে, দেখা খোলাস। ওকে, সমস্যা নেই, আমরা ইউতে চলে যাই, একটু এটা চেঞ্জ করি সার্ভার। দেখো তো এখন ক্লিয়ার কিনা? এখন কি ক্লিয়ার? খোলাস? ওকে, একটু ওয়েট করি তাইলে আমরা। আচ্ছা, বাকি দেখলে তাহলে একটা কাজ করো, একটু শুনো, শুনে শুনে দেখো, একটু লেখা ট্রাই করো। আমি আবারও বলি, ক্লিয়ার? ওকে ওকে, ঠিক আছে। তাইলে যেটা বলছিলাম 3i ক্যাপ
প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা একটা বিন্দু, আসলে এটা কিন্তু বিন্দু না, এটা একটা ভেক্টর। তো বিন্দু কিভাবে বুঝাইছে, মানে ধরো এটা একটা এ বিন্দুর অবস্থান ভেক্টর, বুঝতে পারছো, মানে একবারে বলছে এ বিন্দুর অবস্থান ভেক্টর ধরো এটা, আর হচ্ছে কি বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা। তাহলে এ বিন্দু আর বি বিন্দুগামী সরল রেখার ভেক্টর ও কার্তেশীয় সমীকরণ নির্ণয় করতে বলছে, বুঝতে পারছি। তাহলে সিম্পল ভাবে এটা কি হবে, এটা হবে আমার স্মল এ ভেক্টর, এটা কি হবে আমার স্মল বি ভেক্টর, এতটুকু তো আমরা বুঝতে পারছি আশা করি। এবং আরেকটা ভেক্টর যেটা রয়েছে আমার মানে সঞ্চার পথের যে ভেক্টরটা, সেটা হচ্ছে তোমার এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে আমার প্রথমে কি লাগবে, প্রথমে লাগবে ভেক্টর সমীকরণ, তারপর কি লাগবে কার্তেশীয় সমীকরণ। তোমাদের দুইটা শর্ত ছিল বা দুইটা কেস আমরা দেখছি, রাইট? এটা কোন কেসে পড়তেছে, ফার্স্ট কেস নাকি সেকেন্ড কেস, বলো একজন। দুইটা কেস পড়ছি, একটা কি বলে, হ্যাঁ একটা কেস ছিল, ফার্স্ট কেস কি ছিল, এ বিন্দুগামী আর বি ভেক্টরের সমান্তরাল। আর সেকেন্ড কেস কি ছিল, এ ও বি বিন্দুগামী। এটা কোনটা পড়তেছে দেখো, এ আর বি বিন্দুগামী, সেকেন্ড কেস, বুঝতে পারছি। তো সেকেন্ড কেসের জন্য আমার ফর্মুলাটা কি ছিল, সেকেন্ড কেসের জন্য ফর্মুলা ছিল আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি মাইনাস এ ভেক্টর। এটাকে যেমন তুমি এটাও লিখতে পারো, সেম ভাবে এটাকে চাইলে এভাবেও লেখা যায়, আর ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর ইন্টু ল্যামডা ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ওকে, এটাও কিন্তু লেখা যায়, আবার এটাও লেখা যায়, যেটাই লিখবা সেটাই কারেক্ট। ওকে, কিন্তু আমাদের বই অনুযায়ী, যদি আমরা বই অনুযায়ী আগাই, বইয়ে কিন্তু এটা দেয়া নাই। সো কিন্তু আবারও বলি, দুইটাই কিন্তু কারেক্ট, দুইটাই কিন্তু কি কারেক্ট। ওকে, আমরা কি করছিলাম যখন এটা প্রতিপাদন করছিলাম, বামের ত্রিভুজটা নিয়ে কাজ করছিলাম না? তুমি যদি ডানেরটা নিয়ে কাজ করো তাহলে এটা আসবে। ওকে, আশা করি বুঝতেছি আমরা। তো দুইটাই কারেক্ট, আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমটা নিয়ে কাজ করব, কারণ কি এটা বইয়ে আছে। তাহলে আমরা কি বলবো, আবারও লিখি, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ঠিক আছে, দ্বিতীয় শর্ত ফিল আপ করতেছে, প্রশ্নটা হচ্ছে এই ভেক্টর আর এই ভেক্টরের বিন্দুগামী তোমার ভেক্টর সমীকরণ বের করতে হবে। এখনো কিন্তু সমীকরণ আসে নাই, কেন, কারণ সমীকরণে তোমার এক্স ওয়াই জেড থাকতে হবে, এক্স ওয়াই জেড তো নাই। তাহলে আর এর মান বসাই, আর কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এর মান বলতে পারো, বা এ ভেক্টর যেটাকে ধরছি সেটা হচ্ছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, তোমাদের তো খাতায় লেখা আছে, আমি আর একটু উপরে নিচে করলাম না, প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। বি ভেক্টরটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ মাইনাস এ ভেক্টর, মানে কি ওর সামনে মাইনাস এসে পড়বে, মাইনাস 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, মানে মাইনাসটা গুণ হয়ে গেছে আর কি। চাইলে ব্র্যাকেট দিয়ে আলাদা করে পরে লাইনে এটা লিখতে পারো, সমস্যা নেই। তাহলে এক্স ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস জেড ইন্টু কে ক্যাপ ইজ ইকুয়াল টু কি হবে, ইজ ইকুয়াল টু হবে, আমি এখন একটু একবারই ক্যালকুলেশনটা করি, একটু বুঝো। আমার এখানে কি আসতেছে, আমি এখন আই গুলোকে আলাদা করবো, জে গুলোকে আলাদা করবো, আর কি কে গুলোকে আলাদা করবো। তাহলে দেখো 2i ক্যাপ মাইনাস 3i ক্যাপ, তাই তো। তাহলে আমার কি থাকে, 2 মাইনাস 3 মানে হচ্ছে -1। তাহলে আমি কি বলতে পারবো, মাইনাস ল্যামডা ইন্টু আই ক্যাপ, বুঝতে পারছি, মাইনাস ল্যামডা ইন্টু, সরি মাইনাস ল্যামডা, আবার দেখো এখানে একটা 3 আছে, আচ্ছা আমি একটু আলাদা করে লিখি, নিজেরই কনফিউজ লাগতেছে। 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ মাইনাস ল্যামডা আই ক্যাপ, ঠিক আছে। 2 মাইনাস 3 তে হচ্ছে -1, তারপর 2 মাইনাস 1 এ হচ্ছে কত, +1, তাহলে প্লাস ল্যামডা জে ক্যাপ, আর হচ্ছে মাইনাস কে মানে কত, -2k, মানে -2 ল্যামডা কে ক্যাপ, বুঝতে পারছি। ল্যামডা কিন্তু সবার সাথে গুণ আকারে আছে, ভিতরে যোগ বিয়োগ করলাম তারপরে গুণ করে দিলাম, এক লাইন তুমি এক্সট্রা লিখতে পারো, সমস্যা নেই। এখন আমার কাজ কি, আমার আবারও কাজ বলছি কি, যে আমার যে কোনো একটা ভেক্টর সমীকরণ যদি থাকতে হয়, আমাকে কি করতে হবে, আই গুলাকে একত্রে করতে হবে, জে গুলাকে এবং কে গুলাকে একত্রে করতে হবে। তাইলে পরে লাইনে লিখতে পারি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ইকুয়ালস টু কত ছিল জানি, 3 মাইনাস ল্যামডা ইন্টু আই ক্যাপ, একটু দেখে নাও, দেখো তো ঠিক আছে কিনা। তারপর হচ্ছে 1 প্লাস ল্যামডা ইন্টু জে ক্যাপ, তারপর হচ্ছে 1 মাইনাস 2 ল্যামডা ইন্টু কে ক্যাপ। জাস্ট আমি কি করছি, আই জে কে গুলাকে কমন নিছি। ওকে, এই জিনিসটাকে আমি কি বলতে পারবো, আমার প্রদত্ত শর্তের আলোকে একটা ভেক্টর সমীকরণ, ভেক্টর ইকুয়েশন, বুঝতে পারছি কিনা, কারো কোনো জিজ্ঞাসা আছে এই অবধি?
এবং এখান থেকে আমাকে কি বের করতে বলছে, কার্তেশীয় সমীকরণ বের করতে বলছে, যেখানে কি থাকবে, এক্স ওয়াই জেড এর মধ্যে নিজেদের মধ্যে সম্পর্ক থাকবে, তাই তো? তাহলে দেখো আমরা কি বলতে পারি, সহগ সমীকৃত করতে পারি না, কার কার, আই জে আর কে ক্যাপের সহগ সমীকৃত করে। যদি করি তাহলে আমি কি বলতে পারি, এক্স ইকুয়ালস টু 3 মাইনাস ল্যামডা, ওয়াই ইজ ইকুয়াল টু 1 প্লাস ল্যামডা, আর জেড ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 ল্যামডা। এখান থেকে আমি ল্যামডা ইকুয়ালস টু বলতে পারি কি, 3 মাইনাস এক্স। কিছু কিছু বইতে 3 মাইনাস এক্স বাই 1 দিয়ে প্রকাশ করছে, ওকে, মানে ওই যে স্ট্যান্ডার্ড ভাবে প্রকাশের জন্য, বুঝতে পারছি? এটা না করলেও পারো, করলেও পারো, ইচ্ছা। এখান থেকে ল্যামডা কি বলতে পারি, ওয়াই মাইনাস 1। এখান থেকে ল্যামডা কি বলতে পারি, বলতে পারি হচ্ছে 1 মাইনাস জেড ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে আমার কি তিনটা ল্যামডা তো একই জিনিস, তাহলে আমার কার্তেশীয় সমীকরণটা কি হবে, 3 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস জেড বাই 2। কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? এটা আমার কি, এটা হচ্ছে কার্তেশীয়, এটা হচ্ছে ভেক্টর সমীকরণ। বুঝতে পারছি কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা? কি সবাই বুঝে গেছি? ওকে, যদি বুঝে থাকি তাহলে আমাদের পরেরটাও ইজি আছে, পরেরটাতে চলে যাই। সেটা হলো আচ্ছা, আমাদের প্রথম শর্তের জন্য এই ম্যাথটা, এটা আমার বইয়ে 11-র 1, জানি না তোমাদের বইয়ে কত নাম্বার। তো ধরো তোমাকে বলছে 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ বিন্দুগামী ও 3i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 5k ক্যাপ ক্যাপ ভেক্টরের সমান্তরাল। এই যে সরল রেখা হবে ভেক্টর ও কার্তেশীয় সমীকরণ নির্ণয়। ওকে, তাহলে এটা কোন কেসে পড়তেছে, কেস 1 নাকি কেস 2? কেস 1, একটা বিন্দুগামী আর একটা সমান্তরাল। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি আরেকটা ভেক্টর ধরি আর ভেক্টর, তাহলে কোন বিন্দুগামী, যেটাকে আমি কি ধরবো, এ ভেক্টর, আর যেটা সমান্তরাল সেটাকে আমি কি ধরবো, বি ভেক্টর, ঠিক আছে? আর যেটা সঞ্চার পথ বের করতে হবে সেটাকে আমি ধরি হচ্ছে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ এন্ড হচ্ছে কি জেড কে ক্যাপ। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমার কেস 1 এর জন্য শর্ত কি ছিল, যে এ ভেক্টর প্লাস ল্যামডা ইনটু ভি ভেক্টর। এখানে কিন্তু আবার এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ করা যাবে না। আগেরটাতে ক্যান করতে পারছিলাম, কারণ হচ্ছে আমার কি ছিল, দুইটা বিন্দুগামী ছিল, মানে এ আর বি এর পরিচয় কিন্তু সেম ছিল আগেরটাতে। আগেরটাতে কি ছিল, এ ও একটা পয়েন্ট, বি ও একটা পয়েন্ট, সো আমি চেঞ্জ করে লিখতে পারতাম, কিন্তু এখানে কিন্তু এটা ফিক্স, এটাই রাখতে হবে। এখন সেম বসাও তুমি, তাহলে 2i ক্যাপ সরি মাইনাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ প্লাস ল্যামডা ইনটু 3i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। আর আর এর পরিচয় তো এক্স ওয়াই জেড। তাহলে আমি একটু পরে লাইনে লিখি এটা, যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ইজ ইকুয়াল টু 2 প্লাস 3 ল্যামডা ইন্টু আই ক্যাপ প্লাস মাইনাস 4 প্লাস ল্যামডা ইন্টু জে ক্যাপ প্লাস 3 মাইনাস 5 ল্যামডা ইন্টু কে ক্যাপ। তাহলে তুমি গুণ করে এক লাইন গ্যাপ দিয়েও লিখতে পারো, সমস্যা নেই, একই কথা। তো এটা আমি পেলাম কি, ওদের ভেক্টর সমীকরণ। ওকে, এবং কি সহগ সমীকৃত করলে কি পাবা, কার্তেশীয় সমীকরণ পাবা, x ইকুয়ালস টু 2 প্লাস 3 ল্যামডা, আচ্ছা এটা ভুলে ভগ্নাংশ দিয়ে দিয়েছি, y ইজ ইকুয়াল টু মাইনাস 4 প্লাস ল্যামডা, আর z ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 3 মাইনাস 5 ল্যামডা। তাহলে আমার ল্যামডা ইকুয়ালস টু কি পাচ্ছি, x মাইনাস 2 ডিভাইডেড বাই 3, ল্যামডা ইকুয়ালস টু কি পাচ্ছি, y প্লাস 4, ল্যামডা ইকুয়ালস টু কি পাচ্ছি, 3 মাইনাস z ডিভাইডেড বাই 5। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, কার্তেশীয় সমীকরণটা কি হবে, x minus 2 by 3 is equal to y plus 4 by 1 is equal to 3 minus is equal to 3 minus z by 5। কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? এটা হচ্ছে আমার কার্তেশীয়, এটা হচ্ছে আমার ভেক্টর সমীকরণ। বুঝতে পারছি কিনা, কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? কি সবাই ক্লিয়ার? কোনো কথা বলে না এখানে কেউ? ক্লিয়ার, তাইলে ঠিক আছে। তাইলে আমরা
আমাদের আজকে এই পর্যন্তই। কিন্তু কিছু কথা আছে একটু বলে নেই। সেটা হচ্ছে আমাদের কিন্তু মানে একটু তোমাদের হয়তো আমি ১ম দিনই দেখাইছিলাম যে আসলে ম্যাথ সিলেবাসটা কত বড় বা কয়টা ভাগ আছে, ৪১টা ভাগই আছে। ঠিক আছে? আমরা কিন্তু খুবই স্লো যাচ্ছি। এত স্লো গেলে হবে না। আজকে কিন্তু একটু ফাস্ট গেছি। এরকম ফাস্ট থাকতে হবে। এটা একটা। আমি দেখি এখনই প্রয়োজন নাই। কিছুদিন পর থেকে ১ বা ২ মাস পর থেকে দেখি ম্যাথ ৩ দিন করে দিতে হবে। কারণ নাইলে পারবো না আরকি। শেষ করতে সম্ভব না। তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, তো আপাতত আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ত্রিকোণমিতি শুরু করতে হবে। ওকে? ট্রাইগোনোমেট্রি শুরু করতে হবে। তো আমি যে কাজটা করব, এই মাসটা বা নেক্সট কয়েক মাস বা নেক্সট কয়েকদিন আমি হচ্ছে ২ দিন ত্রিকোণমিতি দিব। আর অন্য একদিন ধরো ভেক্টর বা যেটাই পড়াতে থাকবো সেটা একদিন পড়াবো। ত্রিকোণমিতিটা দিতে শুরু করতে হবে। কারণ হচ্ছে দেখবা যখন কলেজ শুরু হবে, দেখবা শুরুতেই তোমাদের শুরু করবে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার মানে ইন্টারের, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? এখন এই ডিফারেন্সিয়েশন কলেজ শুরু করে দিবে। তারা মানে জিনিসটা কি দেখবা যখন কলেজে উঠবা, দেখবা একজন স্যার ডিফারেন্সিয়েশন পড়াইতেছে, আরেকজন স্যার ত্রিকোণমিতি পড়াইতেছে, আরেকজন স্যার দেখবা যে ম্যাট্রিক্স নির্ণয় পড়াইতেছে। ঠিক আছে? তো মানে ৩ জন স্যার মিলে পড়ায়। এটা বিভিন্ন একেক কলেজে একেক রকম। ওকে? তো ৩ জন স্যার মিলে ৩ টা দিক দিয়ে পড়াইতেছে। তো ডিফারেন্সিয়েশনের যে স্যার, সে শুরুতেই যখন ধরো পড়ানো শুরু করবে, দেখবা যে ত্রিকোণমিতির ব্যাপার-স্যাপার আসতেছে। সে বলবে এগুলো ত্রিকোণমিতির স্যার পড়াবে। আর যখন ত্রিকোণমিতির স্যারের ক্লাস করবা, তখন মানে কি যে হয় এটা আমরা নিজেরও ত্রিকোণমিতির ক্লাস করছি, খুব বাজে ক্লাস হয়। তো এই ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ডিফারেন্সিয়েশনও শিখা হয় না, ত্রিকোণমিতিও শিখা হয় না। তো আমরা চেষ্টা করব যে একটু ত্রিকোণমিতিটা গুরুত্ব দিয়ে আগে আগে শেষ করে ফেলতে, যেন কলেজে তোমাদের কোনো প্রবলেম না হয়। আর মেবি তোমাদের কলেজ ক্লাসগুলা ইয়েতে শুরু হয়ে যাবে,